বিবি নুরুল হক নূর একটা সময় এসে মানুষের কাছ থেকে বিকাশের টাকা পয়সা নিয়ে ভাইকে গাড়ির ডিলারশিপ করে দেওয়া, কাতারে যায় তারপরে ব্যবসা করা, দুবাইতে কোচ স্মাগলারদের সাথে ব্যবসার পার্টনার নেওয়া, না চাইতেই তিনি টাকা পয়সা পেয়েছেন। আমি নিজেও আমার এখানে অনেক বন্ধু বান্ধবের কাছ থেকে ওদেরকে কিছু টাকা দেন, মাঝে মধ্যে এখান থেকে অনেক টাকা পয়সা গিয়েছে। আপনি অস্বীকার করতে পারবেন যে আপনি মুসাদের সাথে দেখা করেন নাই? এটা অস্বীকার করতে পারবেন? আপনি অস্বীকার করবেন, বলবেন যে আমি এটা দেখা করিনি। করতে পারবেন না। কেন করেছিলেন? কোন পরিস্থিতিতে? কোন পরিস্থিতিতে আপনি করতে পারেন সেটা, কিন্তু আপনি করেছেন। আপনার বাংলাদেশের মানুষ আমার মনে হয় এর চাইতে বেশি কিছু দরকার নাই আপনার মতো একজন ভণ্ডকে পরিচয় করার, চেনার জন্য। ওইটা এনাফ, গুড এনাফ। এখন এরপর আপনি রাজনীতি করছেন, আমি কিন্তু তেমন কিছুই বলছি না। আপনার মতো আপনি করেন, সব চিটার বাটপাট দিয়েই তো রাজনীতিটা চলছে এই দেশে। আপনার মতো আরেকটা ছোট চিটার হইলো, যোগ হইলো, সমস্যা কোথায়? কিছু সময় তো আপনি হাসিনার বিরুদ্ধে কথাবার্তা বলেছেন, করেন, কোনো সমস্যা নেই। হঠাৎ করে এসে আপনি আমাদের বিরুদ্ধে কথা বলা শুরু করলেন। আপনাদেরকে বলে রাখি, ওনার সাথে তো আমার গতকালকে ওনার সাথে আমার টেক্সট চালাচালি হয়েছে। উনি টেক্সট পাঠিয়েছেন, একটা মেসেজ পাঠিয়েছেন, কি পাঠিয়েছেন, কি বলতে চেয়েছেন, এটা আমি শেষ অংশে বলছি আপনাদেরকে। তো ওনার সাথে ভালো সম্পর্ক। এর মাঝখানে একবার মুসাদের সাথে দেখা করার পরে আমি ওনার বিরুদ্ধে একটা ভিডিও করেছিলাম, উনি কিভাবে মানুষের কাছ থেকে টাকা পয়সা টয়সা নেয় এটা নিয়ে। তারপরে আবার ওনার সাথে সম্পর্কটা উনি ভালো করেছেন। তো আমি চিন্তা করেছি খামাটা ওর সাথে ঝামেলা যাওয়ার দরকার নেই, ঝামেলা যায়নি। হঠাৎ করে এসে আপনি 2 দিন আগে বিদেশে বসে থাকা ইউটিউবার, ফেসবুকার এরা হচ্ছে যে বাংলাদেশি পরিস্থিতি ঘোলা করার চেষ্টা করছে, এটা আপনি আরো 10 মাস আগে বলেন নাই কেন? তখন দিয়ে আমাদের কাছে হেল্প চাইতেন, বিভিন্ন প্রোগ্রামের দিতেন, মিটিং দিতেন, তখনই বলতেন। তখন বললে বুঝতাম যে না, আসলে আমরা কোথায় দেশে বিশৃঙ্খলা তৈরি করতে চাই। আপনি সেখানে আরো কিছু খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। শিলংয়ে গেলেন, শিলংয়ে যায় তারপরে সেখানে সাদা লুঙ্গি, সাদা পাঞ্জাবি পরে বিশাল বাংলোর মধ্যে ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে দেয়া, তারপরে তিনি বসেই করেন, লোকজনের সাথে দেখা করেন, সাক্ষাৎ করেন, ছবি তোলেন, পোলাও কোরমা খায়, আবার পছন্দের মতো নারীও সাপ্লাই পায়, সবই পেয়েছে। তো কিছু হয়নি। দেশে আসার পরে আজকে 10 মাস আপনাকে যদি এইভাবে কোন একটা দেশের গোয়েন্দা সংস্থা দেশে তুলে নিয়ে যেত, সেটা আপনার দেশের যারা যারা, যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা যারা এটার সাথে জড়িত, ওই দেশের যারা জড়িত, দুই পক্ষের বিরুদ্ধে আপনি অভিযোগ করবেন না? 10 মাস হয়ে গেল। ওনাকে একবার ডেকেছিল ওই আইসিটি, আপনার ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল, যেটা, যে উনি জিজ্ঞেস করেছে কি হয়েছে, কি দেশে ওনাকে বলা হয়েছে অভিযোগ করতে, উনি অভিযোগ করেন নাই। অভিযোগ না করে তিনি চলে এসেছেন, তার আইনজীবীকে নিয়ে বলছেন আমরা পরে করবো। And it's been 10 months. এই 10 মাসের মধ্যে আমি সময় পান, আপনার 10 বছর যারা জীবন থেকে ধ্বংস করে দিল, আপনি তাদের জন্য 10 মাস এসে আপনার অভিযোগ নেই, কোনো আপনার তাদের ব্যাপারে ক্ষোভ নাই, আপনি সেটা গায়েব করে দিলেন। এখন আমি যখন এটা নিয়ে আলোচনা আনলাম, আপনার ওনার আইনজীবী একটা পোস্ট করেছেন, এই ব্যক্তি বলেছেন যে উনি সময় পান না, এটা সালাউদ্দিন সাহেবের দোষ না, ওনাকে বলেছেন সালাউদ্দিন সাহেব আগে, উনি সময় পান না, এই জন্য করা হয়নি। এটা মানুষ খাবে? তো বিপি নুরুল হক নূর, উনি খুব কষ্ট লাগলো ওনার। ওইটা শোনার পরে কিন্তু আমার মনে হলো যে সামথিং ইজ রং দেয়ার। আমার এই গত কয়েকদিনে আমি কয়েকজন মানুষের যে তাদের যে কি বলবো, যে কার্যক্রম, তৎপরতা, এগুলো দেখে আমি কনফার্ম হয়েছি টাকা এক জায়গা থেকে বিশাল বড় অঙ্কের পেয়েছেন। আমি বিপিন নূরকে আগের বার যেভাবে ধুয়েছিলাম না, বিপিন নূর আমার সাথে কথা বলার প্রশ্নই আসে না, সে এরকম ছেলেই না, যথেষ্ট ঘাটতার আসে। এসে কেন কৌশল, আমার সাথে সে ঝামেলা যাইতে চান, আমার সাথে ঝামেলা গেলে তার রাজনৈতিক ক্যারিয়ারের সমস্যা হবে, সে নিজে গোলাম মহিলা রনির মতো হারাই যাবে, এই জন্য সে আমার সাথে আসতে চায় না। তো আসলো, এসে তারপর আমার নিয়ে যা মনে চায়, আমাদের সবাই, আমি কনক সাহা, পিনাকি ভট্টাচার্য, আমাদের যা মনে চায় তাই বললো। এখন সে এই ছবিটা কেন নিল? এইটার পেছনে এমন একটা অ্যামাউন্টের টাকা সে পেয়েছে,
যেটা তাকে বাধ্য করেছে এই কথাগুলো বলতে। ইলিয়াস আমার বিরুদ্ধে বললো, পিনাকি আমার বিরুদ্ধে বলবে, কনক স্যার বলবে, সমস্যা হবে না। যেটা পেয়েছে এটা বিশাল অঙ্কের, অনেক বড় অঙ্কের একটা অ্যামাউন্ট পেয়েছে। আরেকটা ছিল যে তারেক, এ হঠাৎ করে এসে বললো, এটা তো ভাই কিছুই করতে পারেনি, সর্বোচ্চ কি পাবে? কারণ বিএনপির সাথে যদি মিলে বিএনপি বলবো ওকে, বা তোমার আমি পটুয়াখালীতে একটা আসন দিলাম, ওটা বলবো ভাই তোমার আমি করি, তোমার এমপির সাথে মিলামিশা কিছু কাজ টাজ দিব না, টেন্ডার দিব না। তারকে তো ইয়েও দিবে না, কেউ কোনো দলের সাথে যদি লাগে যে আমরা তোমাদের সাথে থাকবো, ওরা একক একটা ইয়েও পাবে, নূর হয়তো একটা পাইতে পারে, ওরা ওইটাও দিবে না। তো ও আমার পিছনে লাগলো, আমাদের নিয়ে কথা বললো, অথচ এরা সবাই কিন্তু আমাদের খুব ভালো সম্পর্ক বজায় রাখে। মানে আমি এটা বলছি যে আমি বিশাল আকারে কোনো কিছুটা না, মানে ও ভয়ে হোক আর ভালোবেসে হোক আর মানে পরিস্থিতির কারণেই হোক, আমার সাথে ভালো একটা সম্পর্ক, এবং এটা খুব স্বাভাবিক ব্যাপার, এটাই রাখা উচিত, তারা রাখেও। আমি দেশের বিরুদ্ধে যাইনি তো, হঠাৎ করে একসাথে আপনি নিয়ে গেলেন। আমরা তো জানি টাকা পয়সা কোত্থেকে আসে, কোত্থেকে টাকা পয়সা দিচ্ছে, আমরা তো বিক্রি হইনি কারো কাছে। আপনারা বিক্রি হয়ে গেলেন, ওটা টাকার জন্য আপনার পুরো ক্যারিয়ার ধ্বংস করে দিলেন। এই বাটপার এর আগে একটা কাজ করেছিল, সে সকাল থেকে কনক ভাইকে অনেকবার ফোন দিয়েছে, আমি কনকের সাথে ছিলাম, অনেকবার ফোন দিয়েছে সে, ও আমরা আলাপে ছিলাম, ফোনটা ধরা হয়নি তার। একটু পরে সে তার ফেসবুকে পোস্ট করেছে, এসব ইউটিউবাররা তার পেছনে আগেও লেগেছিল, সে পাত্তা দেয় নাই, এটা পোস্ট করেছে সে তার ফেসবুকে। তো সে আমাকে একটা লিঙ্ক পাঠিয়েছে, এর কিছুক্ষণ আগে আবার একটা লিঙ্ক পাঠিয়েছিল আমাকে, সে ব্যাখ্যা দিয়েছে। সে ব্যাখ্যায় সে বলেছে, কি বলেছে চলেন ব্যাখ্যাটা আগে শুনি। ওই যে শেখ হাসিনার এখানে গণভবনে গিয়ে যে বক্তব্য দিয়েছিল, সেটার ব্যাখ্যাতে তার জবাবটাতে আপনারা সন্তুষ্ট হন কিনা চলেন। তার এই যেটা সে বলেছে এটাতে আপনারা সন্তুষ্ট কিনা আপনারা নিজের কাছে জিজ্ঞেস করেন। দেখেন, তাকে নাকি তার বাবাকে চাপ দিয়ে তারপরে তাকে সেখানে যেতে বাধ্য করেছে। বাবাকে আপনার কি মনে হয় বিপিন যা যা করেছে সেটা যদি সাজানো নাটক না হয়, আমার তো মনে হয় প্রতিটা ঘটনাতেই তার বাবা মাকে চাপ দিয়েছে। আরে ভাই, আমার বোনের হাজবেন্ডকে চাকরি থেকে বের করে দিয়েছে, আমার ভাইদেরকে একবার ওই জেলায় একবার ওই জেলায়, আমার ভাইরে কনস্টেবল আমার বাসার নিচে যায় দোতলা থেকে ডাক দেয়, ভাই নিচে নেয় আমার ভাইরে। আমি ওইটার নাম টাম কোনো কিছু জানি না, ওই কনস্টেবল আর সাব ইন্সপেক্টর ওরা আমি খুঁজতেছি যে কারা কারা গিয়েছিল ওই দিন, আমার ভাইরে ওরা তুই তো টুকারি করে কথা বলে তারপরে নিচে নামতে বসছিল। আমি তো জানি যে প্রশাসন কি করে। আপনার আব্বারে ওই দিন প্রেশার দিল, আপনার হাতে পায়ে ধরলো আইসা, আর আপনি তার পক্ষে। আপনার বলছিল যে বক্তব্যের শেষে জয় বাংলা বলবেন, জয় বাংলা বললেন কেন? না, আপনার এখানে অ্যাটেন্ড করতে বলেছে, আপনি ই করতেন। বক্তব্যের শেষে আবার বললেন আপনি ওনার একটু পায়ে শুয়ে সালাম করতে চান, এটাও আপনার ব্যাপারে বলছিল নাকি? বাদ দিলাম, এই দুইটাও বললাম যে ধরলাম যে তোর জয় বাংলা বলাইছে আর পায়ে ধরে মাপচা বলছে, এটা দুইটা বলতে হয় না, তোর বাপের ডিম টিম দিবে বিষয়টা বলছে। মানে আমি ওনার বাবার ডিসরেসপেক্ট করছি, মানে ওনার কথা অনুযায়ী ওনার বাবাকে নিশ্চয়ই মারধর করবেন, সরি ওইভাবে বলার জন্য। তো বললাম এটা আপনার বাবাকে মানে রিমান্ডে নেবেন, মারধর করবে এরকম বলেছে। আপনার বলছিল যে আপনার মায়ের মতো শেখ হাসিনা, দুইজন মানুষ, আপনি বড় হয়ে দেখেছেন আপনার মায়ের মতো শেখ হাসিনা, এর পিপি নূর। শেখ হাসিনা কারোর মায়ের মতো হইতে পারে না, এই পুরো দুনিয়ার মধ্যে ওই ওয়ান পিস। শেখ হাসিনার এই পিস আর সারা পৃথিবীতে জীবনে কোনোদিন জন্ম হয় নাই ফেরাউনের মতো, এটাই এক পিস, এটাই এখন এই পিস সারা দুনিয়ায় নাই, সামনে আর আসবেও না। তোর মার মতো দেখতে কেমন হলো, তুই কেমন বুঝলি যে তোর বলে যে সে ছোটবেলায় মারা গিয়েছে, ছোটবেলায় মারা যায়, তোর মার এই বয়সে, ওর বয়সটা এখন 74 বছর বয়স, তুই এখন এসে কেমন বুঝলি যে তোর মায়ের মতো বললো? এই যে নাটকগুলি, তো এগুলিতে আমরা বুঝি যে আপনি আগেও সেল হয়েছিলেন। সেদিন ওইখানকার এসএসএফ এর একজনের কাছে শোনা আপনি ব্যাগ নাকি নিয়ে বের হয়েছিলেন, সত্য মিথ্যা এটা আপনি বলতে পারবেন, কি হয়েছিল, কেন এত কিছু করেছিলেন। আমরা যেটা বলতে চাই, অ্যালার্মিং যেটা আপনি কি করেছেন না করেছেন সেটা একান্ত ভাই আপনার ব্যাপার। যেটা অ্যালার্মিং, এই ধরনের ছোট ছোট রাজনীতিবিদরাও যদি নাকি
বিদেশি গোয়েন্দা সংস্থার টাকা নিয়ে সেই গোয়েন্দা সংস্থার পক্ষে কাজ করার জন্য এইভাবে উঠে পড়ে তারপরে লাগে, এটাই দেশের অস্তিত্বের জন্য চরম হুমকি। এই দেশের সেই 71 থেকে শুরু করে এই পর্যন্ত এই গোয়েন্দা সংস্থা ভারতীয় এরা আছে, ছিল, এরা থাকবেও, এদের কার্যক্রম এরা চালাই যাবে। এই যে 2 দিন ধরে আপনার জামায়াত নেতা এটিএম আজহার, তিনি মুক্তির পরে দেখবেন ওই যে 3-4 জন লোকজন নিয়ে তারপরে বাম এসে, সাংস্কৃতিক কর্মী এসে, শিবিরের ভাইদের বলবো পাশাটা উদাম করে লাল বানায় দেবেন, যেটা নামে আসবে। এই বিচার পৃথিবীর ইতিহাসের সবচেয়ে নিকৃষ্টতম। এই ধরনের কোন ঘটনা ছাড়া ঘটনা বানায় এইভাবে জলজ্জান্ত মানুষকে একটা গণতান্ত্রিক দেশের কোন সরকার এইভাবে এই সভ্য সমাজে ফাঁসি দিতে পারে, এই নিকট অতীতে এই পর্যন্ত পৃথিবীতে এই ঘটনা ঘটে নাই। যেটা শেখ হাসিনা ঘটিয়ে গেছে, শুধুমাত্র রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার কারণে তাদেরকে হত্যা করা হয়েছে। আমি মনে করি এই জামায়াতের যে নেতাদেরকে হত্যা করা হয়েছে তাদের পরিবারের কাছে রাষ্ট্রীয়ভাবে ক্ষমা চাইতে হবে। এই বিচার কার্যের সাথে যারা ছিল তাদের সবার বিচার করতে হবে এবং ওই পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে। এর বিরুদ্ধে যারা যারা কথা বলছে, এখন যারা এই মাঠ গরম করার চেষ্টা করছে, সব কয়টা রয়ের টাকা খায় তারপরে করছে। তারা টাকা দেয়। এই যে সচিবালয় দেখেন ভাই, পাশার মধ্যে লাতিতে বার করে দেন সচিবালয়, চাকরি নেওয়ার জন্য পোলাপান বসে আছে। সচিব নাই তাও বানাইতে আপনার সময় লাগবে। আরে ভাই, এই যেগুলি এখন আন্দোলন করছে আর এই আন্দোলন করছে তাদেরকেও যে আমি খুব বেশি দোষ দিব তা না। হঠাৎ করে এসে এই অধ্যাদেশ দেওয়ার কারণটা কি, এটা কেন দিলে, এটার পেছনে আমার মনে হয় দেখা উচিত। তো এই মাঠ যারা গরম করার চেষ্টা করে এখন কোনো কারণ ছাড়া, এদের ব্যাপারে আমি মনে করি এনসিপি, জামায়াত ইসলাম, ছাত্রদল সবারই মাঠে থাকা উচিত, খুব তীক্ষ্ণ নজর রাখা উচিত। যে বিষয়টা নিয়ে কথা বলেছি সেটা দিয়ে শেষ করি। ভাই, আপনাদের টাকা পয়সার দরকার আছে আমি জানি। বিপিনুর, আপনি অনেক সম্মান পেয়েছেন এই দেশে, আমার মনে হয় ওইটা নিয়ে সন্তুষ্ট থাকলে অনেক বেশি ভালো হইতো। অনেক টাকার মালিক হইতে পারেন নাই, অনেক টাকার মালিক হওয়ার দরকারও নাই। আপনার একসময় টাকা পয়সা ছিল না, আপনার টাকা পয়সা দিয়ে এই দেশের মানুষ চালায় নাই, তখন কিন্তু এই দেশের মানুষ আপনার বিকাশ নূর বলে নাই। বিকাশ নূর এখন কেন বলে? এটা বলার একমাত্র কারণ হচ্ছে আপনি বিকাশে মানুষের কাছ থেকে টাকা নিয়ে দেশের বিরুদ্ধে কাজ করেছেন। দেশের পক্ষে কথা বলতেন। ভাই, আমি খুব গর্ববোধ করব আমার শেষ বয়সে যদি নাকি ধরেন, আল্লাহ মাফ করুক, এমন কোনো সমস্যা হয়, আমার মানুষ সাহায্য তুলে তারপরে আমার সেই সমস্যার সমাধান করতে হয়, আর চাই একটু কষ্ট থাকবে না। আমি এখানে বিশাল রাজকীয় জীবন যাপন করি না। এই যে কথা বলছি না, এই ছোট্ট একটা ঘরের মধ্যে ওই যে পেছনে দরজা, খুব সমস্যা হয় মাঝে মধ্যে, ওই রুম থেকে বের হইতে পারে না আমি ভিডিও তৈরি করার সময়। একটু আক্ষেপ নাই, ছোট বাসায় আছি, আলিশান জীবন যাপন করি না, সমস্যা নেই। তো ধরেন এটা চেয়ে একটু ভালো বাসায় থাকতে পারতাম। আল্লাহর রহমতে যা খাইতে চাই খাইতে পারি, আল্লাহ সেই সুযোগ দিয়েছে। ভাই, একটা পানি গেলার শক্তি নেই। বহুত হাসপাতালে যে খোঁজ নেন, বহু মানুষ পানিটা গিলতে পারে না, স্যালাইন দিয়ে তারপরে পেটের ভেতরে খাবার দেয়। আচ্ছা না, আল্লাহ খাওয়ায় তাই আপনি খাইতে পারেন। বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক, ডাক্তার বলে দিয়েছে খাইতে পারবা না, এই খাইতে পারবা না, পারে না। সব দিনে 2 বেলা খাইতে হবে, এতটুকু সবজি খাবা, এতটুকু রুটি খাবা, খায় শেষ, আর কিছু খাইতে পারবা না। কয় টাকা লাগবে আপনার খাবার খাইতে? যা চাই তাই খাইতে পারি আল্লাহর রহমতে, আলহামদুলিল্লাহ। আর কি লাগবে? হয়তো সর্বোচ্চ ধরেন একটা বাড়ি দরকার, একটা গাড়ির প্রতি আমার একটা ফ্যাসিনেশন আছে, সর্বোচ্চ চেষ্টা করবো যদি জীবনে সুযোগ পাই একটা গাড়ি কিনবো ভালো দেখে। আর কি লাগবে? সচ্ছল চলাফেরা খাইতে পারলে হলো। আল্লাহ যেন মানে এমন কোন পরিস্থিতি তৈরি না করেন নিজের দৈনন্দিন প্রয়োজন মেটানোর মতো টাকার জন্য যেন কারোর কাছে যাইতে না হয়। শুধু এই পরিস্থিতিটা না আসলেই হবে। আপনারা চাইলে এটা করতে পারতেন। অনুরোধ, যেই সাপ নিয়ে আপনারা খেলছেন, মাঝে মধ্যে খুব হাস্যকর মনে হয় আপনাদের ওইখানে কিছু কলা টলা নিয়ে, আপনাদের কাছে এটা হাসির খোরাক মনে হয়, মানে ট নিয়া এটা নিয়া দেশের বিরুদ্ধে যায় না, কিছু টাকা পয়সার জন্য না এইভাবে দেশের সাথে বিদ্রোহ করেন। গত 15 বছর এই দেশ রয়ের কারণে এইভাবে পরাধীন হয়েছিল, আমরা এটা ভুলে যাইনি। মুক্তিযুদ্ধ মারাইতে আসছেন,
দেশের প্রতি প্রেম মারাইতে আসছেন, এখন দেশপ্রেম মারান 71-এর রাজাকার টিয়ে দিয়া তারপরে এটিএম আজহারের বিরুদ্ধে ক্যাম্পেইন করেন। এত দেশপ্রেম কই ছিল আপনার? তোর বাপ যে বলছিল না যে এটা নাকি ভারত পাকিস্তান যুদ্ধ 71-এ, তোর বাপেদের বিরুদ্ধে মিছিল করছে বাংলাদেশে, এগুলি খুঁজে বার করেন, একটাও করে নাই। এখন মাঠ গরম করতে চায়, আওয়ামী লীগের নামে তো আসতে পারে না, এই মুক্তিযোদ্ধা বালছাল এগুলির নাম দিয়া মাঠে এসা কি পাবেন না, এদানি দিয়া একদম পাশার চামড়া ওই গোপালগঞ্জাদের মতো লাল করে ফেলবে।